তোমাদেরকে গত ক্লাসে যা কালচারাল চেঞ্জ বলতে যে বিষয়গুলোকে যে পিরিয়ডটাকে আমি মেনশন করেছিলাম সেটা ছিল প্লেস্টোসিন। এবং তোমরা গতকাল অবশ্যই পেয়েছ যে মানুষ এসছি কোয়াটারনারি পিরিয়ডে। কোয়াটারনারি পিরিয়ডকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্লেস্টোসিন আর একটা হচ্ছে হলোসিন। তো সকল প্যালোলিথিক কালচার, দ্যাট ইজ লোয়ার, মিডল অ্যান্ড আপার প্যালোলিথিক কালচার, আবারও বলছি লোয়ার, মিডল অ্যান্ড আপার প্যালোলিথিক কালচার, এই সবগুলি হচ্ছে প্লেস্টোসিন পিরিয়ড। এবং তোমাদেরকে আমি বলেছি বরফ যুগ নিয়ে আমি আবারও ক্লাস করব, মানে গ্লেশিয়ার নিয়ে, গ্লেশিয়ার অ্যান্ড ইন্টারগ্লেশিয়ার নিয়ে, কেন সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা দিতে হবে যে গ্লেশিয়ার অ্যান্ড ইন্টারগ্লেশিয়াল হাউ দিস environment influenced on human culture। আমি সেপারেট লেকচারে এই বিষয়গুলোকে তুলে ধরব। তো প্লেস্টোসিন মানুষের সংস্কৃতি নিয়ে আমি তোমাদের একটি ধারণা দিয়েছি। এখন আমি আলোচনা করব হলোসিন কালচার, হলোসিন পিরিয়ডে কিভাবে কালচার চেঞ্জ হয়েছে আর এই চেঞ্জ হওয়ার পেছনে কারণগুলো কি ছিল। তাহলে তোমাদের হিউম্যান অ্যাক্টিভিটিস, মানে সোসাইটি, সোশ্যাল চেঞ্জ, হিউম্যান কমিউনিটির বিহেভিয়ারাল চেঞ্জ, তাদের ডেভেলপমেন্টগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এটা তোমরা অনুধাবন করতে পারবে। তো হলোসিন সম্পর্কে একটি প্রাথমিক একটা প্রিলিমিনারি নলেজ ইউ নিড টু অবটেন, যে হলোসিন কালচারটা বা হলোসিন এনভায়রনমেন্টটা কি। এটা বোঝার আগে আমাদের ঋতু বৈচিত্র্য সম্পর্কে একটু ধারণা নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা জানো যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে শীতের পরে আসে আমাদের বসন্ত। আমি গ্লেশিয়ারের সাথে শীতকে, আমাদের দেশে যে শীতকাল আছে গ্লেশিয়ারের সাথে তুলনীয় না। এর কারণ হচ্ছে গ্লেশিয়ার পিরিয়ডটা তো বরফ ছিল হিমালয় থেকে শুরু করে পুরো নর্দার্ন জোনে, কিন্তু শীতের পরে আসে বসন্ত। তো গ্লেশিয়ার বা বরফ যুগ চলে যাওয়ার পরে একটি বসন্তকাল এসছে। হলোসিন হচ্ছে সেরকম একটি সময়কাল। এটা এক্সাক্ট না, তোমার অনুভব করার জন্য। এখন তোমরা মনে করো যে বসন্তকাল আমাদের দেশে কোনটা কি, সেটা হচ্ছে ফেব্রুয়ারি আর মার্চ। এই দুই মাসকে, মানে ফাল্গুন এবং চৈত্র, এই দুই মাসকে বলি আমরা বসন্তকাল। এখন এই দুই মাসের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে একটা সেমি এরিড টাইপ ক্লাইমেট। দুই, তোমরা দেখবা যে সবজির বাজারে প্রচুর সবজি আসে, ফলের বাজারে প্রচুর ফল আসে। অর্থাৎ যে প্রকৃতিতে যে দ্রব্যগুলো বা যে খাদ্যগুলোকে আমরা চাষ করি সেটা অফুরন্ত সরবরাহ হয়ে থাকে। সাপ্লাইটা, the vegetables, fruits, everything were very available during these 2 months, that is February and March. তাহলে গ্লেশিয়ার আফটার এনভায়রনমেন্ট মানে হলোসিন, and glacier and interglacial period, বরফ যুগ এবং আন্তঃবরফ যুগ, আবার বরফ যুগ আসে। তো হলোসিন বেসিক্যালি একটি আন্তঃবরফ যুগ। যদি আবার গ্লেশিয়ার আসে তাহলে এটা আরেকটা আন্তঃবরফ যুগ হয়ে যাবে। তাহলে এই বরফ যুগের পরপর প্রকৃতিতে প্রথম এই বসন্তকালের মতো একটি সময়কাল এসছে। এই হলোসিন পিরিয়ডে আমরা 3টি স্টেজ প্রথম দিকে লক্ষ্য করি। একটা হচ্ছে এরকম বসন্তকাল, তারপরে গ্রীষ্মকাল, তারপর বর্ষাকাল।
তেমনি 10,000 BC থেকে বসন্তকাল, আবার ধরো 7 বা 8,000 BC থেকে হচ্ছে গ্রীষ্মকাল, মানে এপ্রিল মে কিরকম খরা থাকে তোমরা অনুভব করো, তার চেয়েও বেশি। আর এরপরে হচ্ছে গ্রীষ্মকাল, বসন্তকাল, তারপর গ্রীষ্মকাল, তারপর বর্ষাকাল। এই বর্ষাকাল আমরা জুন জুলাই যেটাকে আমরা বলি সেটা হচ্ছে বর্ষাকাল। তার মানে হচ্ছে গরম, বৃষ্টি, ঠান্ডা, এরকম একটি অবস্থাকে আমরা বলি বর্ষাকাল। আমরা হলোসিন টার্মিনোলজিতে আমরা কিছু ডাটা আছে, আমরা এটাকে বলি বোরিয়াল, প্রি বোরিয়াল, বোরিয়াল এন্ড আটলান্টিক। অর্থাৎ প্রি বোরিয়াল মানে হচ্ছে তোমার এই বসন্তকাল, বোরিয়াল মানে হচ্ছে এই খরা, আর আটলান্টিক যে পিরিয়ডটা আমরা বলছি সেটাকে বলছি আমরা যে মানে রোদ এবং বৃষ্টি, এরকম একটি পরিবেশ। এখন আমাদের, আমি তুলনা এই জন্য করছি না যে আমাদের এগুলো থাকে 2 মাস, 10,000 থেকে প্রায় 7-8,000, প্রায় তাহলে কত, 2,500 BC, 2,500 বছর ব্যাপী শুধুই বসন্তকাল। 10,000 থেকে, আবার বলছি 10,000 থেকে 7-8,000 BC এই পুরোটাই হচ্ছে বসন্তকাল। অর্থাৎ এই বসন্তকালের আর শেষ নাই। আবার 7-8,000 থেকে 5,000 পর্যন্ত পুরোটাই হচ্ছে গ্রীষ্মকাল, মানে খরা। আর 5,000 পর থেকে আবার রোদ বৃষ্টি, রোদ বৃষ্টি, মানে ওয়েটিং, ড্রাই অ্যান্ড ওয়েটিং, তাই না? এরকম একটি এনভায়রনমেন্টাল সিচুয়েশন পৃথিবীতে এসছে। There are many segments এই পুরো হলোসিন লাস্ট মানে 12,000 ইয়ার্স অনেকগুলো সেগমেন্ট এসছে। যেমন 18th century এডিতে, গত 1800 শতকে আমরা বলি যে there was mild glacier। তাহলে এই 10,000 থেকে 10,000 BC থেকে এই পর্যন্ত সময়ে প্রকৃতিতে অনেক ধরনের পরিবর্তন এসছে। তো এই পরিবর্তনের মধ্যে আমি বলছি যে এগুলো প্রলং। ধরো এই ফেব্রুয়ারি এবং মার্চ, তোমাদের মনে পড়ে কিনা যে তোমরা শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারিতে যখন ফুল দিতে যাও, দিনের বেলা হালকা কাপড় পরে যাও, কিন্তু রাত্রে 12টায় যখন ফুল দিতে যাও গায়ে কিন্তু একটা চাদর জড়িয়ে যাও। আর খাবার দাবার এনাফ কিন্তু আমাদের লোকালিটিতে অ্যাভেলেবল। ফলে প্রকৃতিতে একটি বসন্তকাল, মানে গ্লেশিয়ার আফটার ওয়ার্মার পিরিয়ডটাই হচ্ছে এই প্রথম অবস্থা হলোসিনের। এরপরে হচ্ছে খরা, এরপরে হচ্ছে বৃষ্টি এবং বর্ষা। এটি হচ্ছে প্রকৃতির এই বৈশিষ্ট্য। দ্বিতীয় আরেকটি বিষয় তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে এই যে 4-5টা বরফ যুগ পৃথিবীতে এসেছিল, এদের ভূমিকা কি ছিল? বরফ যুগ এসে বরফ যখন চলে যায়, এই পর্বতের উপরে বরফ যখন গলে প্রবাহিত হয়, তখন এই নিচু জায়গাগুলো সে দ্রুত ভরাট করে ফেলে। এবং তোমরা ভারতের ম্যাপটা যদি তোমরা দেখো, সেখানে বিন্দা পর্বতের নাম শুনেছ। বিন্দা পর্বত এবং হিমালয় এর মাঝখানে প্রায় 300-350 কিলোমিটার প্রশস্ত একটি জায়গা, যেই জায়গা দিয়ে গঙ্গা এবং অসংখ্য নদী প্রবাহিত হয়েছে। এই জায়গাটা ছিল একটা বিশাল গ্যাপ, ফল্ট, বিশাল ফল্ট, মানে ফল্ট হচ্ছে চ্যুতি। এই গভীর চ্যুতিটাকে কি করেছে, পাহাড়ি পলি এসে বিভিন্ন বরফ যুগে, আন্তঃবরফ যুগে পাহাড়ের পলি এসে এই জায়গাগুলোকে ভরাট করেছে। এবং এই জায়গাগুলো হলো তখন উর্বর। এই জায়গাগুলো ভরাট করেছে এবং উর্বর একটি ভূমি এই বরফ যুগ মানুষকে উপহার দিয়েছে। আবার একইভাবে যদি তোমরা
নীল নদের কথা ভাবো, একইভাবে যদি তোমরা ইউফ্রেটিস টাইগ্রিসের কথা ভাবো, এই এখন যে ল্যান্ডস্কেপ, মানে প্লেস্টোসিনের শুরুর দিকে এই ভূমিরূপ ছিল না। ল্যান্ডস্কেপ ওয়াজ নট প্রেজেন্ট ডিউরিং প্লেস্টোসিন, আর্লি প্লেস্টোসিন পিরিয়ড। বিভিন্ন গ্লেশিয়ার পিরিয়ডে প্রচুর পলি বহন করে এই নদী তীরবর্তী বা এই খাদ অঞ্চলগুলোকে ভরাট করে মানুষকে একটি উর্বর ভূমি উপহার দিয়েছে। ফলে এই যে ভূমির যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু আমরা এই হলোসিন পিরিয়ডে লক্ষ্য করি, যে উর্বর ভূমি মানুষ পেয়েছে। দ্বিতীয় আরেকটি পরিবর্তন হয়েছে, যে প্লেস্টোসিন পিরিয়ডে যে অ্যানিমেল গুলো ছিল, যে অ্যানিমেল কিংডম ছিল, এই অ্যানিমেল কিংডম ছিল অনেক বড়, অনেক বৃহৎ আকৃতি, যার উপরে নিয়ন্ত্রণ আনা মানুষের পক্ষে অনেকটা কঠিন ছিল। এখন যে আমরা বলি যে ট্রু ক্যাটল, ট্রু শিপ গোট, ট্রু ক্যামেল, ট্রু হর্স, এই যেগুলো আমরা দেখি, এগুলো অতীতে ছিল অতিকায়, অনেক বড় আকৃতি। ফলে সেগুলোকে পালা বা নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে, শিকার করা ছাড়া নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব ছিল না। এখন প্লেস্টোসিন পরবর্তী এই হলোসিনে আরেকটি পরিবর্তন আমরা লক্ষ্য করি। এই যে ফার্টাইল ভূমি হয়েছে, এই ফার্টাইল ভূমির মধ্যে আমরা দেখি যে প্রকৃতিতে আপনা আপনি ন্যাচারালি ফুড গ্রেন গ্রো করেছে, ফুড গ্রেন গ্রো করেছে। এখন এর আগে ফুড গ্রেন ছিল কিনা, ফুড গ্রেন বলতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যেটাকে আমরা বলি গম, ধান, তারপর ডাল, মটরশুঁটি, এই যে ফুড গ্রেন বলতে আমরা যা বুঝি, এগুলো প্রকৃতিতে প্লেস্টোসিন পিরিয়ডে ছিল না। যদি থেকেও থাকে, আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? প্রকৃতিতে এই ফুড গ্রেন ছিল না, যে ফুড গ্রেনের উপরে টুডে দ্য হিউম্যান বিং ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন food grain. Without food grain, our whole community, human community, will not survive. Previously, in Pleistocene period, in lower, middle, and upper Paleolithic people were not dependent on food grain. They were completely dependent on meat, fruits, roots, leaf, like that. But this is the first time during Holocene period, naturally ফুড গ্রেন জন্মিয়েছে। এবং যে ম্যাপটা আমি তোমাদেরকে দেখতে বলেছিলাম, যে ওয়েস্ট এশিয়ান ম্যাপ, যেখানে ইউফ্রেটিস টাইগ্রিসের উৎসভূমি, যেখানে কাস্পিয়ান সি, তারপর ব্ল্যাক সি আর ভূমধ্য সাগর আছে, তার মাঝখানের যে ল্যান্ডটা আছে, এটাকে বলে ফার্টাইল ক্রিসেন্ট। আবারও বলছি, ফার্টাইল ক্রিসেন্ট, মানে উর্বর অর্ধচন্দ্রাকৃতির উর্বর ভূমি। এখানে আপনা আপনি ফসলগুলো হয়েছে। এখন এই যে প্রকৃতির এই দান, একটি হচ্ছে উর্বর ভূমি দেয়া, একটি হচ্ছে প্রকৃতিতে মাইল্ড ক্লাইমেট তৈরি হওয়া, তাই না? আমি কি বলছি, একটা বসন্তকাল টাইপ, মানে গ্লেশিয়ার আফটার ওয়ার্মার পিরিয়ড, শীতের পরে বসন্তকাল, গ্লেশিয়ার আফটার ওয়ার্মার পিরিয়ড, এরকম একটি পিরিয়ড প্রায় 2,500-3,000 বছর ব্যাপী এক্সিস্ট করেছে। এবং এই সময় যে এই উর্বর ভূমিতে যে ফসল তৈরি হয়েছে, মানুষ তখন একটি নতুন সংকটে পড়েছে, যে এই সংকটে যে এই ফুড গ্রেন তারা খাবে কি খাবে না। এর কারণ আমি তোমাদেরকে একটি এক্সাম্পলে বলি, সাউথ ইস্ট এশিয়া, চায়নাতে যে সকল প্রাণী তারা খায়, এটা যদি তোমাকে ফ্রি দেয়, তোমরা কেউ খাবে না, হুট করে খাবে না, এবং খেতে চাবে না। তুমি দেখতে চাবে যে তুমি অল্টারনেটিভলি তুমি যে ফুডে অভ্যস্ত,
তুমি সেই ফুডটা পাও কিনা। এখন বলা হচ্ছে যে হান্টিং ওয়াজ হাই রিস্ক অ্যান্ড লো রিটার্ন। একজন ক্ষুধার্ত ব্যক্তি একটি প্রাণীর পিছনে ছুটে বেড়ান, আর সারাদিন চেষ্টা করেও সে প্রাণীটাকে সে ধরতে পারলো না, বধ করতে পারলো না, এবং তার আহারের সামগ্রী হিসাবে নিয়ে আসতে পারে। ফলে তার ক্ষুধার মাত্রা কিন্তু আরো বেশি বেড়েছে। তো হান্টিং ইজ হাই রিস্ক অ্যান্ড লো রিটার্ন। আর ফুড গ্রেন হচ্ছে লো রিস্ক হাই রিটার্ন। অর্থাৎ ফুড গ্রেন যেমন ধান, গম, ভুট্টা, ডাল, মটরশুঁটি, এগুলো কোথাও একজন মানুষ গেলে দৌড়িয়ে কোথাও চলে যাবে না, ফলে তাকে হারভেস্ট করা যায়। ফলে মানুষকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে এই প্রকৃতিতে যে এত বড় পরিবর্তন আসছে, এই পরিবর্তনে সে সাড়া দেওয়ার চেষ্টা করছে। সে ফুড গ্রেন নিবে কি নিবে না এই সিদ্ধান্ত নিচ্ছে, এবং দেখেছে যে এখানে রিস্কটা বরং কম, রাদার সাস্টেনেবল একটা ফুড সিকিউরিটি তার মধ্যে আসছে। প্রবলেম হয়ে গেল ফুড গ্রেন একটা মাংস প্রাণীটাকে স্কিন আউট করার পর, ইফ ইউ স্কিন আউট অ্যানিমেল, you can easily eat the meat. You can easily eat a fruit. You can easily eat a roots without much effort or leaf. But consuming food grain, there are a lot of difficulties. মানে হচ্ছে যে একটা ফুড গ্রেন তার হাস্কের মধ্যে বাধা থাকে। এই হাস্ক মানে খোসা সহ তুমি যদি খাও, এটা তোমার মুখে আটকাবে, যদি স্টোমাকে যায় তোমার ডাইজেস্টিভ সিস্টেমটা নষ্ট হয়ে যাবে, তার যে ধারালো অংশগুলো আছে। ফলে এটা কনজিউম করার চারটিখানি কথা না। যদি কাঁচা নিয়ে আসো তাহলে তোমার কিছু প্রবলেম হচ্ছে যে এটা পরের দিনই নষ্ট হয়ে যাবে। আবার যদি একেবারে পাকা নিয়ে আসতে যাও, তোমার যদি হারভেস্টিং ইকুইপমেন্ট না থাকে, তাহলে তুমি ধরা মাত্রই সেটা ঝরঝর করে পড়ে যাবে, ওভার ম্যাচিউর ফুড গ্রেন। তো ইন দ্যাট কেস ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর দেম। আবার এটাকে কনজিউম করার জন্য তোমার পাত্রের দরকার পড়তে পারে, তোমার পেস্ট করার জন্য জিনিসপত্র দরকার পড়বে, ইত্যাদি বিষয়গুলো আছে। ফলে ওকে, উই ডিসাইডেড animal hunting we don't require, rather we will be depending on food grain. Whether I like it or I dislike it, that doesn't matter. But if you want to consume, you need to have some sort of equipment, process, and many aspects. So it was very difficult for human being. Even then, human accepted, adopted the food grain in his culture during this period. So that is the cultural aspect. The ecology is offering you more food, especially the food grain. You are not habituated with this food grain. ফলে তোমাকে ডিসিশন নিতে হচ্ছে, এটাকে অ্যাকোমোডেট করার জন্য তোমাকে কতগুলো ইকুইপমেন্ট ইন্ট্রোডিউস করতে হচ্ছে। There was another problem. সেই প্রবলেমটা হচ্ছে the fertile land is offering you food grain, enough, plenty of food grain, abundant food grain, fertile land is offering and gifting. Okay, in that case, how to collect this one? You need the stone tools. So stone tools হচ্ছে far away. For example, the charred chalcedony agate, the flint raw material মানুষ ব্যবহার করেছে আপার প্যালিওলিথিক পিরিয়ড থেকে, এবং যা অত্যন্ত ধারালো, এগুলো থাকে পাহাড়ে। ফলে পাহাড় থেকে এই যে প্লেন ফার্টাইল ল্যান্ড আছে, কি এটা ওয়েস্ট এশিয়াতে, কি এটা ভারতে, কি এটা এনিওয়্যার, এই মিনারেলস গুলো আছে পাহাড়ে, আর ফুড গ্রেনটা আছে লং ডিস্টেন্সে। তাহলে কি দাঁড়াচ্ছে, পাথর এবং ফুড গ্রেনের মধ্যে একটি সমন্বয় করতে গিয়ে আমরা দেখি যে দূরে পাথর বহন করতে
করে নিয়ে যাওয়া একটা ডিফিকাল্টিজ আছে। এই জন্য ছোট্ট একটা কোর তারা বহন করছে এবং হাতিয়ার এখন আর বড় না, হাতিয়ারগুলো হয়ে গেল মাইক্রোলিথস। ফলে প্রকৃতির এই অভাবনীয় পরিবর্তন, এই যে সাডেন চেঞ্জ এবং সাডেন বেনিফিট অপরচুনিটি মানুষের কালচারকে কিন্তু প্রভোগ করছে। ইউ নিড টু চেঞ্জ ইউর টেকনোলজি, দ্যাট ইজ ইউ নিড টু মিনিমাইজ ইউর টুল and made a microliths weapon to adapt with the new phenomena. I think you got the point. ফলে মাইক্রোলিথস কেন আসলো? মাইক্রোলিথস আসলো যে লং ডিস্টেন্সে ইউ নিড টু কালেক্ট দ্য ফুড, এবং সেই ফুডটাকে কালেক্ট করার জন্য তার ক্ষুদ্র হাতিয়ার নিয়ে তাকে এই নতুন পরিবেশকে তার মোকাবেলা করতে হচ্ছে। এখানে আরেকটি বিষয় যদি আমরা খেয়াল করি, নট নেসেসারি যে সাডেন 10,000 বিসিতে এই পরিবর্তন হয়েছে। আপার প্যালিওলিথিক বা আপার প্লেস্টোসিন পিরিয়ডে 18,000 ইয়ার্স বিফোর প্রকৃতিতে পরিবর্তন আসছে এই হলোসিন আসার জন্য। হলোসিন একটা মার্ক যে ওকে এটা পরিবর্তন হয়েছে, কিন্তু এই মার্কটা আসার আগে 18th সেঞ্চুরিতে এর শুরু হয়েছে। দ্য লাস্ট আপার প্যালিওলিথিক কালচার কে বলা হয় ম্যাগডেলেনিয়ান কালচার। ইট ইজ ইন ফ্রান্স। আমি যখন তোমাদেরকে কোর্স পড়াবো তখন এই সম্পর্কে ধারণা দিব যে আপার প্যালিওলিথিক 4টি ডিস্টিংক্ট ফিচারে বিকশিত হয়েছিল। দ্য লাস্ট যে কালচারটা ছিল সেটা হচ্ছে ম্যাগডেলেনিয়ান কালচার, এবং এরা অনেক বেশি ইফিশিয়েন্ট হয়েছে এবং অনেক বেশি হচ্ছে যে এই হলোসিন প্রি হলোসিন একটা এনভায়রনমেন্ট তারা কিন্তু পেয়েছে। এবং 13th সেঞ্চুরিতে আমরা দেখি যে এই আপার প্যালিওলিথিক মানুষেরা যেরকম বিহেভ করেছে এটা ভেরি ক্লোজ টু মেসোলিথিক মাইক্রোলিথস কালচারের, ভেরি ক্লোজ বাট নট মাইক্রোলিথস। আপার প্যালিওলিথিক টুলের চেয়ে ছোট, মাইক্রোলিথের চেয়ে বড় একটি সংস্কৃতি, যেটাকে বলে ইপি প্যালিওলিথিক। প্যালিওলিথিক তার আগে হচ্ছে ইপি প্যালিওলিথিক, মানে আপার প্যালিওলিথিকের লাস্ট স্টেজটাকে বলে আমরা মাইক্রোলিথস। এখন 12,000 13,000 ইয়ার্স বিফোর এই একটা প্রি মেসোলিথিক স্টেজ বা লেট আপার প্যালিওলিথিক একটা স্টেজ আছে, যখন তারা এই ফুড কনজিউম করছে, এই ফুড গ্রেন কনজিউম করছে। তো তাহলে আমরা কি ভাববো যে প্রকৃতির এই পরিবর্তনে মানুষ এটাকে কনজিউম করতে চেয়েছে। মানুষ তার ক্যাপাবিলিটি দিয়ে যখন পৃথিবীর অসংখ্য পশু হত্যা করে আপার প্যালিওলিথিক এবং মেসোলিথিক পিরিয়ডে তারা নিয়েছে, তখন বাধ্য হয়েছে তারা ফুড গ্রেনের উপর ডিপেন্ডেন্ট হতে। ফুড গ্রেন কনজিউমের জন্য যত ডিফিকাল্টিজ হোক না কেন, সেই ডিফিকাল্টিসটাকে ওভারকাম করে তারা এর সাথে অ্যাকোমোডেট করতে চেয়েছে। লং ডিস্টেন্স থেকে তারা পাথর বয়ে নিয়ে সে 150 থেকে 300 কিলোমিটার ডিস্টেন্সে একটা মাইগ্রেশন প্রসেস তাদের ছিল, এবং গ্রাজুয়াল প্রসেসে ইয়ার রাউন্ড তারা মাইগ্রেট করেছে। অর্থাৎ যখন শুকনার মৌসুম আসে তখন তারা সেখানে যায়, ফসল শেষে আবার তারা গ্রাজুয়ালি ফিরে আসে। এই যাওয়া আসার মধ্যে ক্রমেই মেসোলিথিক মানুষই আবার পার্মানেন্টলি সেটেল করেছে এই প্লেন ল্যান্ডগুলোতে। এবং হাতিয়ারের ক্ষেত্রে আমরা দেখি পরিবর্তন। আমি অলরেডি তোমাদেরকে লিস্টগুলো দিয়েছি যে two different type of equipments they used. One is non-geometric. In the beginning they used the non-geometric and then geometric. Geometric যারা সায়েন্সে আছো তারা জানো যে ট্রায়াঙ্গেল, ট্রাপেজয়েড, তাই না, ইত্যাদি হচ্ছে ক্রিসেন্ট, এগুলো হচ্ছে জিওমেট্রিক। আর নন জিওমেট্রিক ব্লেড, পেননাইফ ব্লেড, বোরার, বিউরিন, হারপুন ইত্যাদি
নানা লিস্টগুলো আমি দিয়েছি। ইফ ইউ সার্চ দ্য গুগল, ইউ উইল ফাইন্ড দ্য টাইপ অফ দ্য ইকুইপমেন্ট টুলস। তো আমি 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 যে কথাটা বলছি যে ইন দ্য বিগিনিং তারা তাদের ট্রেডিশনাল যা আপার প্যালেলিথিক থেকে পেয়েছে সেই রকম হাতিয়ারগুলোই তারা ব্যবহার করেছে, নন জিওমেট্রিক দেন জিওমেট্রিক। দ্যার ইজ এ টুল কল শিকেল, আমরা কাস্তে বলি না, শিকেল। বিটুমিনের মধ্যে ট্রায়াঙ্গেল গুলো বসিয়ে তারা শিকেল বানিয়েছে ফর হারভেস্টিং। তাহলে প্রকৃতির পরিবর্তন, মানুষের টেকনোলজিক্যাল চেঞ্জ, এবং মানুষ প্রকৃতিতে যেহেতু অ্যাভেলেবেল ফুড গ্রেন পেয়েছে, কখনোই সে ভাবে নাই তাকে এগ্রিকালচারে যেতে হবে, কারণ এটা আছে প্রকৃতিতে, আমি কেন এগ্রিকালচারে যাব? এবং আমরা দেখি যে এরপরই প্রকৃতিতে আবার বিড়ম্বনা তৈরি হয়েছে। আমি বলেছি গ্রীষ্মকাল, তাই না? আমাদের দেশে এটা 2 মাস, ওখানে 2000-2500 বছর। তোমরা কি বুঝতে পেরেছো কথাটা? প্রকৃতিতে আবার এরকম গ্রীষ্মকাল অর্থাৎ খরা, বোরিয়াল পিরিয়ড আসছে, তাই না? প্রায় 2-3 হাজার বছর ব্যাপী, তাই না? 7-8 হাজার বছর থেকে শুরু করে আপ টু ধরো 6500 or 5000 ইয়ার্স এর মধ্যে এই 3-4 হাজার বছর ব্যাপী প্রকৃতিতে শুধু খরা। এবং এমন খরা মানুষ বাধ্য হয়েছে নানা জায়গায় ট্র্যাপড হতে। আমি ভিন্ন ক্লাসে এগ্রিকালচার কেন শুরু হয়েছে সেটা আবার আলোচনা করব। এবং এগ্রিকালচার শুরু হওয়ার জন্য, মানে কৃষির সূচনা হওয়ার জন্য অসংখ্য থিওরি আছে, কিন্তু একটি থিওরি হচ্ছে মোস্ট প্রমিনেন্ট, কল ওয়েসিস হাইপোথিসিস, মরুদ্যান। অর্থাৎ এই ওয়েস্ট এশিয়ার যে ল্যান্ডস্কেপটা তোমরা দেখেছো, এই ল্যান্ডস্কেপে মানুষ বিচরণ করেছে, খাবার খেয়েছে, কখনই বোধ করে নাই এই হচ্ছে যে হলোসিন পরবর্তী ওয়ার্মার পিরিয়ডে কখনই বোধ করেনি যে তার কৃষি কাজ করতে হবে। কিন্তু খরা হওয়ার কারণে সে ট্র্যাপড হয়েছে একটা মরুদ্যানে, তার সাথে ট্র্যাপড হয়েছে প্লান্ট, উদ্ভিদ, প্রাণী, সবাই ট্র্যাপড হয়েছে। এবং নিজেদের মধ্যে একটি সমন্বয় ও বন্ধুত্ব করে, তখন যেহেতু মরুদ্যান থেকে মরুভূমি ক্রস করে যাওয়ার কোনো সুযোগ নাই, সেখানে সে তার নতুন সংস্কৃতি বিকশিত করেছে, দ্যাট ইজ নব্যপ্রস্তর যুগ বা নিউলিথিক কালচার। নিউলিথিক কালচার নিয়ে আমি আরেকটা লেকচারে বলি। আপাতত আমরা শুধু এটুকু আবার আমি রিভাইজ করে দিচ্ছি যে হলোসিন is a completely different environment for human being, for human culture. এবং এখানে মানে আমরা দেখি যে গ্লেশিয়ার আফটার একটা ফার্টাইল ল্যান্ড আছে, এবং ন্যাচারালি আমরা দেখি যে ফুড গ্রেনের ডেভেলপমেন্ট হয়েছে, আর পশুর সংখ্যাও কমে যাওয়া, মানুষের এবিলিটি বাড়া ইত্যাদির মধ্যে ফুড গ্রেন সংকট হলো মানুষের সংকটে পড়েছে, এবং এই সংকটকে মোকাবেলা করার জন্য তার হাতিয়ারের পরিবর্তন করেছে। এখন আর বড় হাতিয়ার নয়, যেহেতু লং ডিস্টেন্সে তাকে মাইগ্রেট করতে হচ্ছে খাবার সংগ্রহের জন্য, সে কারণে সে তার হাতিয়ারকে একটা কোর নিয়ে অসংখ্য হাতিয়ার সে বানিয়েছে, ব্লেড, বিউরিন, ট্রায়াঙ্গেল, ট্র্যাপেজ, ক্রিসেন্ট, এই লিস্টগুলো আমি তোমাদেরকে দিয়েছি। ফলে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড প্রকৃতির পরিবর্তনে মানুষের কালচারের পরিবর্তন হয়েছে, মানুষের অ্যাটিটিউডের পরিবর্তন হয়েছে, নতুন সংস্কৃতির জন্ম হয়েছে। ইজ ইট ক্লিয়ার? আমার মনে হয় এইটুকু ধারণা যদি থাকে, তাহলে আমি আবার নিউলিথিক কালচারে চলে যাব, যে এর পরে আবার কেন ডেভেলপ করেছে।